গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন সোমনাথ মুখী, মোর্শেদা, প্রসেনজিৎ মণ্ডল, রাহুল গুহা এবং রমা সাহা। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। কিরে নিতাই, যে বৃষ্টি নেমেছে থামার তো নামই নিচ্ছে না। এটাই তো দেখছি, আকাশ গলে গলে বৃষ্টি পড়ছে মনে হয়। এই বৃষ্টি এখনই থামার নয়। কি ঘোষ কাকু, আজ একটা গল্প শোনাবে নাকি? আর গল্প? তোদের গল্প শোনাতে শোনাতেই বোধহয় আমার জীবন যাবে। আরে শুনিয়েই দাও না। এই বৃষ্টির মধ্যে আর কতক্ষণই এভাবে বসে থাকবো? হ্যাঁ আচ্ছা শোনো, আজ তোমাদের একটা গল্প শোনাই। তবে সেটা আমার সাথে ঘটে যাওয়া গল্প নয়, আমার খুব কাছের বন্ধু ডক্টর সুবোধ, তার সাথে ঘটে যাওয়া একটা গল্প শোনাবো। এক কলিয়ারি থেকে আরেক কলিয়ারিতে বদলি হয়ে এসেছে কয়লাকুঠির ডাক্তার। ঝকমারি কাদের পুলি আমিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে সকলের জীবন মরণ যেন তারই হাতে। সে যেন তাদের বিধাতা। কারো খানিয়া চলে গেছে ডাক্তারকে ডাক। কোথাও কোনো কুলি মরেছে, সকলের আগে আমাকেই সেখানে ছুটতে হবে। সে যাই হোক, চাকরি করতে এসে তো আর দুঃখ করে লাভ নেই। বাসাটি মন্দ নয়, তালি দেওয়া খানচারেক ঘর, চারদিকে ফাঁকা। ভাবলাম ভালোই হলো। ম্যানেজার বাবু বাঙালি, বড্ড অমায়িক ভদ্রলোক। বিকেলে বেড়াতে বেড়াতে সেদিকে তার বাংলোর দিকে যাচ্ছিলাম। বেটে এক ভদ্রলোক আমাকে নমস্কার করে পথের মাঝে থমকে দাঁড়ালেন। মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভদ্রলোক। জিজ্ঞেস করলেন, আপনি নতুন ডাক্তার মশাই না? আমি এখানকার প্রাইমারি স্কুলের টিচার। চলুন, আমিও ওদিকটাই যাচ্ছি। হাঁটতে হাঁটতে কথা হবে। হাঁটতে হাঁটতে তিনি বলা শুরু করলেন, এখানে চাকরি করছেন প্রায় 10 বছর, অথচ একটি দিনের জন্য তিনি কামাই করেননি। বাড়ি তার বেশি দূরে নয়, এখান থেকে মাইলখানিকের মধ্যেই। সন্ধ্যার আগে রোজ তাকে বাড়ি পৌঁছাতে হয়। কোনো কথাই আমি তাকে জিজ্ঞেস করিনি, তবু তিনি আমায় সাবধান করে দিলেন। বললেন, আপনাকে একটা কথা বলি, সন্ধ্যার পর বাইরে থাকবেন না। নতুন এসেছেন তাই সাবধান করে দিলাম। কেন? আপনি ভূতে বিশ্বাস করেন? না। কলিয়ারিতে ভূতের বেশ ভালোই চাষ আছে। সন্ধে হলেই এই তল্লাটে মানুষ দেখতে পাবেন না। কয়লার খাদে দিনের বেলাতেই মানুষ নামতে চায় না। কেন? সুড়ঙ্গতে কোনো ভূত আছে নাকি? কি আছে সেটা জানি না, তবে যাই থাকুক না কেন, প্রত্যেক মাসে 2-3টে করে লাশ সুড়ঙ্গ থেকে পাওয়া যায়। তাহলে তো আর উপরে ভয় নেই। ওই ভূতগুলো তো মাটির নিচেই মানুষগুলোকে মারে। বেশ কিছুদিন হলো মাটির নিচের আত্মাগুলো নাকি এখন উপরেই শিকার করছে। সাবধানে থাকবেন। আজ আসি। কথাগুলো বলেই তিনি ডান দিকে রাস্তা ভাঙলেন। ম্যানেজার বাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হলো। ভূতের কথা কী সব শুনছি আপনার কলিয়ারিতে? শুনেছেন তাহলে? শুনেছে, কিন্তু ভূত আবার কি? আমার তো বিশ্বাস হয় না কোনো দিন। তবে কয়লার খনির অবস্থাও বেশি ভালো নয়। খাদে খুব সাবধানে কাজ করতে হয়, নইলে কয়লা কাটতে গিয়ে চাল থেকে পাথর খসে পড়ে, লোকজন প্রায়ই মারা যায়। অনেক দিন আগে, আমি তখন এখানে ছিলাম না, সে বছর
এখানে ভয়ানক বান হয়। একদিন অনেক বৃষ্টি হচ্ছিল। সেই দিনও খাদের ভিতরে মানুষ কাজ করছিল। বানের জল সেই খাদের ভেতরে ঢুকে যায়। তখনও মানুষগুলো ভেতরেই আটকা পড়েছিল। সকলে অনেক চেষ্টার পরেও লোকগুলোকে আর বের করতে পারেনি। 2 দিন পর জল কমলে খাদের ভেতরে ঢুকে সকলে দেখে 50 থেকে 60 জন মানুষের লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেই তখন থেকেই সকলের বিশ্বাস, এতগুলো মানুষ যেহেতু সেখানেই মারা গেছে, তার মানে সেখানে নিশ্চয়ই ভূত আছে। ম্যানেজার বাবুর কথা শুনে খুব কষ্ট লাগলো। মনে মনে ভাবতে লাগলাম, মানুষগুলো বাঁচার জন্য না কি চেষ্টাটাই করেছিল। কারো মা, কারো বাবা, কারো বা ছেলে সেখানেই শেষ হয়ে গেল। তার কাছ থেকে যখন বিদায় নিলাম, রাত্রি তখন 8টা। ম্যানেজার বাবু বললেন, হরি আপনাকে পৌঁছে দিয়ে আসুক। তিনি ভেবেছেন হয়তো ভূতের গল্প শুনে আমি হয়তো ভয় পেয়েছি। আমি হেসে বললাম, দরকার নেই, ভূতের ভয় আমি করি না। তিনি হেসে আমায় বিদায় জানালেন। ফটক পেরিয়ে বাইরে যখন এসে দাঁড়ালাম, দেখি অন্ধকারের চারদিক থমথম করছে। কোথাও কোনো জনমানবের সারা শব্দ নেই। মাথার ওপর আকাশের দিকে তাকিয়ে দেখলাম, আকাশটা যেন তারা দিয়ে ঠাসা। তারও একটুখানি ঝাপসা আলোয় পথের ওপর দিয়ে এগিয়ে চললাম। বাসাটা আমার নেহাতে কাছে নয়। পথের পাশে 2-3টে কোলাওড়া পেরিয়ে আম কাঁঠালের একটি বাগান। সেখান থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট 2 হাঁটলেই আমার বাসার দরজায় গিয়ে পৌঁছাবো। কিন্তু কি যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের ভেতর সরু এক ফালি পায়ে চলা পথের ওপর দিয়ে চলছি। হঠাৎ কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার উপর শব্দ করতে করতে মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সম্মুখে এসে দাঁড়ালো। আচমকা অন্ধকারে সত্যি আমি একটুখানি ভয় পেয়েছিলাম। লোকটা আমার আরও একটুখানি কাছে এসে বলল, ডাক্তারবাবু, তুই একবার আমার সঙ্গে আয়। লোকটা বোধহয় সাঁওতাল। বললাম, কেন? ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তার। তুই যদি না যাবি তো ছেলেটা মরে যাবে। তুই আয়। কি হয়েছে তোর ছেলের? তা তো জানি না বাবু, তুই দেখবি, চল। আবার তোকে আমি ঘরের কাছে দিয়ে যাব। গলার আওয়াজ শুনে মনে হলো লোকটা হয়তো এক্ষুনি কেঁদে ফেলবে। আমি আর না করতে পারলাম না। তোর নাম কি? আমার নাম টোলা মাঝি। কত দূর যেতে হবে? হাত বাড়িয়ে কাছেই একটা কোরে ঘর দেখিয়ে বলল, ওইখানে। তার সঙ্গে কথা বলতে আরম্ভ করলাম। তুই বুঝি কয়লা কাটিস? হ্যাঁ বাবু। কথা বলতে বলতে আমরা চলছি। সামনে হাত বাড়িয়ে যে ঘরগুলো সে আমায় দেখিয়েছিল, যতই এগিয়ে যাই মনে হলো সেগুলো আরও দূরে চলে যাচ্ছে। আর কত দূর রে টুইলা? এই তো এসে পড়েছি। কিন্তু পথ যেন আর ফুরায় না। ছেলেটার তোর কি হয়েছিল? প্রথমে টুইলা চুপ করে রইল। হয়েছিল কি রে? টুইলা যেন বিরক্ত হয়ে জবাব দিল, খাদে বান ঢুকেছিল। বান? হঠাৎ আমার ম্যানেজার বাবুর কথা মনে পড়ল। বললাম, কখন রে? সে তো অনেক দিন আগে। আমরা তখন অনেক লোক ছিলাম, খাদের ভেতর কয়লা কাটছিলাম। সেখান থেকে তো কেউ বাঁচিনি শুনলাম, তুই বাঁচলি কেমন করে? টুইলা জবাব দেয় না। এবার আমার কেমন যেন মনে হলো। বললাম, হ্যাঁ রে টুইলা,
শুনেছি এখানে নাকি খুব ভূতের ভয়, সত্যি নাকি? হঠাৎ দেখি টুইলা নেই। ভাবলাম কালো মানুষ অন্ধকারে হয়তো খানিকটা এগিয়ে গেছে, তাই দেখতে পাচ্ছি না। ডাকলাম, টুইলা, আরে ওই টুইলা। কোথায় টুইলা? এদিকে ওদিকে আশেপাশে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই। চারদিকে দিকচিহ্নহীন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। মাথার ভেতরটা চনচন করে উঠল। সমস্ত শরীরের রক্ত তখন আমার জল হয়ে গেছে। পেছনে ফিরে ছুটবার চেষ্টা করলাম। ছুটে আমি যাব কোথায়? চিৎকার করলেই বা কে শুনবে? ভাবলাম মৃত্যু অনিবার্য। চলতে গিয়ে দেখি দুটো পা আড়ষ্ট, গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোন দিক দিয়ে কেমন করে কতক্ষণ যে চলছি কিছুই আমার মনে নেই। রাত্রির অন্ধকার কেটে গিয়ে চারদিকে যখন ফর্সা হচ্ছে দেখি তখনও আমি পথ চলছি। শরীরে তখন আমার শক্তি নেই। নিতান্তই কেমন যেন মরিনি বলেই বাঁচিয়ে আছি এমনটা মনে হতে লাগলো। দূরে কতগুলো লোক আসছে দেখে সেখানেই একটা পাথরে আমি বসে পড়লাম। কিন্তু কাউকে যে আর বিশ্বাস হয় না। এরাও ভূত নয় তো? ভোরের আলোয় দেখলাম কয়েকজন কুলি তাদের ঝড়গাইটি কাঁধে নিয়ে কুঠিতে বোধহয় কাজ করতে চলছে। জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, ডোমরানা কোন দিকে? একজন বলল, ওই যে চিমনি দেখছিস ওইখানে। সর্বনাশ! প্রায় 3 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আধামরা হয়ে বাসায় ফিরলাম। বদলি করার জন্য কোম্পানির হেড অফিসে দরখাস্ত করে জবাবের আশায় বসে আছি। এমন দিনে আবার আরেকটা দুর্ঘটনা। রাত্রি তখন প্রায় 1টা। ম্যানেজারের কাছ থেকে ডাক এলো, সুড়ঙ্গের নিচে লোক মরেছে, আমায় যেতে হবে। বলে পাঠালাম। যাওয়া আমার পক্ষে অসম্ভব। ম্যানেজার বাবুকে দয়া করে এখানে একবার আসতে বলো। আলো হাতে 2জন চাপরাশির সঙ্গে নিয়ে ম্যানেজার বাবু নিজে এলেন। হাসতে হাসতে বললেন, ভূতের ভয় বুঝি? সেই দিনের সেই টুলার কথাটা আমি তাকে বলিনি, লজ্জায় বলতে পারিনি। বললাম, না তা না, সুড়ঙ্গর নিচের রাত্রে তো এখানে কাজ করে না কেউ, তবে মরলো কেমন করে? ম্যানেজার বলল, কিছু কয়লার দরকার ছিল, তাই ডাবল হাজিরা দিয়ে নামিয়েছিলাম। পুলিশের খবর পাঠিয়েছি। তার আগে চলুন, একবার দেখে আসতে হবে। অনেকগুলো লোকজন সঙ্গে নিয়ে ভয়ে ভয়ে সুড়ঙ্গর ভিতরে নামলাম। কিন্তু অবাক কাণ্ড, সুড়ঙ্গ কাটা হচ্ছিল 7 নম্বর কথির মুখে। সেইখানে কয়লার চবরা মাথায় পড়ে লোকটা মরেছে। মরার পর তার মৃতদেহ সেখানেই ফেলে রেখে লোকজন উপরে উঠে আসে। ফিরে এসে দেখে মৃতদেহ সেখানে নেই। মালকাটা সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানিক খোঁজাখুঁজির পর দেখা গেল তার সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে প্রকাণ্ড একটা গুহার মাঝখানে। সেখানে যাবার কোনো সম্ভাবনাই নেই তার। মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই 7 নম্বর কথির কাছে রেখে দিয়ে আমরা উপরে উঠে এলাম। পুলিশ না আসা পর্যন্ত আমাদের তো উপরে তোলবার উপায় নেই। অথচ প্রচুর পুরস্কারের লোভেও কেউ সেখানে মরার পাশে থাকতে রাজি হলো না। রাত্রি তখন কত ঠিক মনে নেই। পুলিশ এসেছে। আবার আমরা সুড়ঙ্গের নিচে চলে গেলাম। এবার আমাদের সঙ্গে আর বেশি লোক গেল না।
যেতে চাইল না। একে রাত্রির অন্ধকার, তার উপর আবার কালো সেই পাতালপুরি। তবে আমাদের সঙ্গে আলো ছিল প্রচুর। প্রত্যেকের হাতেই একটি করে সেফটি ল্যাম্প। আগে আগে চলছে মালকাটার সর্দার। কিন্তু গিয়ে দেখি অবাক কাণ্ড, মৃতদেহ সেখানে নেই। খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার ওপর জমাট বেঁধে রয়েছে। এ ওর মুখে চাওয়াচাওয়ি করে দাঁড়িয়ে আছি। কারোর মুখে কোনো কথা নেই। চারদিকে নিস্তব্ধ। খাদের চাল থেকে কোথাও খুটখুট করে ছোট কয়লার টুকরো খসে পড়ছে, কোথাও বা টুকটুক করে জল পড়ার শব্দ পাচ্ছি। ইন্সপেক্টর বাবু বললেন, আসুন এদিক ওদিক খোঁজ করে দেখি, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ারই কথা, কিন্তু আমরা আর বিশ্বাস না করে যাই কোথায়? এর আগের বারও তো এমনই হয়েছিল। খোঁজাখুঁজি আরম্ভ করলাম। ইন্সপেক্টর বাবু বেশি সাহসী লোক। টর্চের আলো ফেলতে ফেলতে তিনি সবার আগে চলছেন। খোঁজার আর অন্তর রইল না, কিন্তু লাশ আর পাওয়া যায় না। খুব ছোট একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে চলছি, হঠাৎ একটা বিকট চিৎকার। ভয়ানক একটা কিছু অপঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমন চিৎকার করে ওঠে, এই যেন ঠিক তেমনই একটা গঙ্গানি শব্দ। ইন্সপেক্টর বাবু সাহসী লোক। টর্চের আলো ফেলে যেই না নিচের দিকে তাকিয়েছেন, দেখেন মৃতদেহের বুকে পা দিয়ে তিনি দাঁড়িয়ে। বলে তিনি লাফিয়ে একেবারে উল্টে এসে পড়লেন আমার ঘাড়ে। এমন সময় অবাক কাণ্ড, ইন্সপেক্টরের হাতে টর্চ গেল নিভে। অনেক টিপাটিপি করেও কিছুতেই আর জ্বালানো গেল না। তারপরে একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিতে আরম্ভ করলো। সর্দার বলল, চল, আমি এই পথ চিনি, একটু জ্বালা কাঠের বাক্স দে আমার হাতে। আমার পকেটে দেশলাই ছিল। কাঁপতে কাঁপতে সেটা বের করে সর্দারের হাতে দিলাম। কিন্তু ফস করে সর্দারজি যেই না একটা কাঠি জ্বালিয়েছে, তার সেই সামান্য আলোতে দেখলাম কিম্বুতাকার প্রকাণ্ড এক দৈত্যের মতো কালো কুচকুচে এক সাঁওতাল এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে সে আমাদের সুড়ঙ্গের পথ আগলে বলে উঠল, যাবি কোথায়? আমার ছেলেকে বাঁচা। ওকে না বাঁচিয়ে কিভাবে এগিয়ে যাবি? হ্যাঁ, ইন্সপেক্টরের পকেটে ছিল রিভলভার। চট করে সেটা বের করে তিনি ধা করে চালালেন এক গুলি। ভীষণ আওয়াজে কানে আমাদের তালা লেগে গেল। কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ইন্সপেক্টর চিৎকার করে উঠলেন, গেলাম গেলাম গেলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মরে গেলাম। মনে হচ্ছিল যেন তাকে আমাদের কাছ থেকে খানিকটা দূরে নিয়ে গিয়ে ফেলেছে। ছটপট করতে করতে সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, গুলি চালাবি, আর চালা, দেখি দেখি কেমন মরদ। আমরা তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছি। আমাকে মেরেছিস পানি ডুবোয় জলের ভেতর। ছেলেটা ছিল, কিন্তু তাকেও তুই মেরে ফেললি। বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমাদের দিকে। কই তোদের ম্যানেজার কই? ম্যানেজার বাবু কেঁদে ফেললেন। দোয়াই বাবা, আমাকে ছেড়ে দে, আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দে বাবা। আসলে এই সব কিছুর পেছনে ছিল ওই ম্যানেজারটাই।
সুড়ঙ্গের ভিতর এতগুলো মানুষ মারা গেলেও ম্যানেজার কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো কাজ যাতে বন্ধ না হয় সেজন্য সুড়ঙ্গের কাছে যারাই বাধা দিতে এসেছে তাদেরই ওই সুড়ঙ্গের ভিতরে নিয়ে মেরে ফেলেছে। লোভ লোভ, বুঝলে? টাকা পয়সা, নারী বাড়ি, এই সবই লোভ, মিথ্যা লালসা।